পশ্চিমবাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে কংগ্রেস 294টা বিধানসভায় একক শক্তিতে হাত প্রতীক নিয়ে লড়াই করবে এবং শুধু তাই নয়, আমাদের কর্মী নেতারা সেই লক্ষ্যে আমরা বাংলার জনগণের কাছে সেই আশীর্বাদ চাই। বাংলার উন্নয়নের জন্য, বাংলার কৃষ্টির জন্য, বাংলার ঐতিহ্যের জন্য, বাংলার নারী সুরক্ষার জন্য কংগ্রেসের প্রত্যেকটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের এই কথাগুলো শুনে অনেকেরই হয়তো নতুন লাগছে, কিন্তু আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণের পুরনো ভিডিওগুলো একটু সার্চ করে যদি দেখেন, আমি কিন্তু এই কথাটা অনেক মাস আগে বলেছিলাম। তখন অনেকে আমাকে বিদ্রূপ করেছিলেন, অনেকে বলেছিলেন যে কই কংগ্রেসের কোনো নেতা তো এখনো বলল না, আপনি কি করে জানলেন? এবং অনেকে হয়তো এই ভিডিও দেখেও বলবেন যে আপনি শুধু শুভঙ্কর সরকারের কথা শুনে দাদা কেন বলছেন? শুভঙ্কর সরকার তো শেষ কথা নয়, এ তো দিল্লি থেকে সিদ্ধান্ত হয়, এআইসিসি কি করবে? রাজনীতি হচ্ছে সম্ভাবনার শিল্প, আপনি এত তাড়াতাড়ি সিদ্ধান্তে আসলে তো মুশকিল শুভঙ্কর সরকারের কথা শুনে। না বন্ধু, আমার চ্যানেলটা ছোট হতে পারে, আমি হয়তো সেরকম কোনো নামজাদা যে আকবরের মতন সাংবাদিক নই, কিন্তু রাজনীতির খবর বা বেশ কিছু সাংবাদিক আছেন যারা দিল্লিতে কাজ করেন বা কলকাতাতেও তারা কাজ করেন, তাদের সঙ্গে আমার অল্প বিস্তর যোগাযোগ আছে। পাশাপাশি এই যে কংগ্রেস বলুন বা বিভিন্ন দলের প্রথম সারির দু একজন করে নেতা, এটা আমার সৌভাগ্য যে তাদের সঙ্গেও কিন্তু আমার অল্প বিস্তর যোগাযোগ আছে খবর করার কারণে। এখন আমি কারোর নাম বলবো না এই কারণেই, কারণ আমাদের কাছে গোপনীয়তাটাই হচ্ছে মূল মন্ত্র। সোর্স কখনো আমরা ডিসক্লোজ করি না, কিন্তু যদি কখনো কোনো প্রমাণ দিতে হয় কোথাও, ধরুন আমি এটা বললাম, এইবারে কোনো কথার বিষয়ে কেউ আমার নামে মামলা করলেন, আমি এই বিষয়টা নিয়ে বলছি না, অন্য কোনো বিষয়ে, তার জন্য আমরা কিন্তু প্রমাণ হাতে রেখে দিই। যাই হোক, সে প্রমাণ কিভাবে রাখি সে কথাটাও সিক্রেট থাক। এখন ব্যাপারটা হচ্ছে যে শুভঙ্কর সরকার যে কথাটা বললেন আমি অনেক আগেই বলেছিলাম। আসলে ব্যাপারটা হচ্ছে যে কংগ্রেস তার নেতৃত্ব যখন পরিবর্তন হয় এই রাজ্যে, মানে অধীর চৌধুরীর জায়গায় শুভঙ্কর সরকার এসছে বলেই এই কথাটা বলছে তা কিন্তু নয়। এই যে শুভঙ্কর সরকার যে কথাটা বলেছে এটা কিন্তু একেবারে মানে কংগ্রেস তো গান্ধী পরিবারের কথা, সেটাই শিরোধার্য হয়, এবং এক্ষেত্রেও গান্ধী পরিবারের মত, বা ধরুন যদি আপনি বৃহত্তর ক্ষেত্রে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কথা বলেন, এটা কিন্তু তাদেরই মত। এখন আমি এই ভিডিওতে আলোচনা করব যে কি কারণে কংগ্রেস এই সিদ্ধান্ত নিতে চলেছে, বামেরা কি করবে। প্রসঙ্গত বলে রাখি 19 তারিখে বামেদের বৈঠক আছে আলিমুদ্দিনে, জরুরি ভিত্তিতে কি আলোচনা হবে সেখানে, এবং জোটটা তাহলে তো যদি কংগ্রেস না থাকে তাহলে কি পর্যায়ে থাকবে, এই সবটা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনারা একটু অনুগ্রহ করে শেষ অবধি শুনবেন, আপনাদের মতামতটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে লিখবেন। আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। আপনাদের কাছে মূল বিষয় ঢোকার আগে শুধু একটাই ছোট্ট অনুরোধ করব, সেটা হলো যে আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান সর্বাগ্রে আপনি পান। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন, লাইক করবেন, তাহলে অনেক বেশি মানুষের কাছে পৌঁছবে। যাই হোক, বিষয়টা হচ্ছে যে কংগ্রেসের যেটা সিদ্ধান্ত সেটা হলো যে এই রাজ্যে তারা, আমি ভনিতা করব না, যেটা ফ্যাক্ট সেইটুকু বলে দিই, কংগ্রেস এই রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে কোনো রকম জোটে যাবে না। তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে কি তৃণমূলের সঙ্গে যাবে? অনেকে বলতে পারেন, এটাও আমি বলে রাখি তারা তৃণমূলের সঙ্গেও জোটে যাবেন না। কংগ্রেস এককভাবে লড়াই করবে, কারণটা হচ্ছে দুটো।
আমি পরিষ্কার আপনাদের বলি, দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে যে কংগ্রেস এই যে লাস্ট যে কালিয়াগঞ্জের ইলেকশন হয়েছে, কালীগঞ্জের, তার আগে কিন্তু জোটবদ্ধভাবে লড়েনি সেভাবে উপনির্বাচনগুলোতে বা বিভিন্ন নির্বাচন। কালীগঞ্জের নির্বাচনে জোটবদ্ধভাবে লড়েছে এবং বাম কংগ্রেসের পার্সেন্টেজটা বেড়েছে, তৃতীয় পজিশনে ছিল কিন্তু বেড়েছে। এখন মেন যে দুটো কারণে কংগ্রেস এই জোটটা করতে চাইছে না সেটাও আমি বলছি, প্লাস বামেরা কি করবে সেটাও বলছি। জোটটা করতে চাইছে না দুটো কারণের মধ্যে প্রথম কারণ হলো কংগ্রেস মূলত যে সিদ্ধান্তটা নিয়েছে বা ভেবেছে, এর আগে ওদের যে ওমর মীর যিনি এই রাজ্যের পর্যবেক্ষক, তাকে দিয়েই কিন্তু একেবারে আইসিসি নেতৃত্বটা বলিয়ে দিয়েছিল যে একা লড়ার চিন্তা করে এগোন, বিধানসভা ভিত্তিক রিপোর্ট দিন এবং আপনাদের নিজেদের শক্তিটাকে বাড়াতে হবে। তো কংগ্রেস নিজের পায়ে কতটা জোর আছে সেইটা ওরা একটু লক্ষ্য করতে চাইছে একটাই কারণে, সেটা হচ্ছে 2029 সালের লোকসভার লক্ষ্যে। এটা হচ্ছে এক। 2 নম্বর কারণ যেটা, সেটা হচ্ছে যে সময় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন প্রায় সমসাময়িক সময় কেরলের বিধানসভা নির্বাচন। কেরলে বাম এবং কংগ্রেস হচ্ছে যুযুধান শক্তি, অহিনকুল সম্পর্ক। তাহলে যে সময় দাঁড়িয়ে একই প্রায় সমসাময়িক সময়ে পশ্চিমবঙ্গেরও ভোট, কেরলেরও ভোট, সেইখানে কংগ্রেস কিন্তু অস্বস্তিতে পড়বে যদি এখানে জোটটা করে। এখন আপনি বলবেন বা আপনারা বলবেন যে তাহলে বামেদেরও তো অস্বস্তি বাড়বে। প্রশ্নটা হচ্ছে এই জায়গায় বামেরা কিন্তু এখানে লড়বে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। মূল শক্তি হচ্ছে তৃণমূল, এখানে বিজেপিও একটা দ্বিতীয় শক্তি হিসাবে উঠে এসছে। আর কংগ্রেস কেরলে লড়বে সিপিএম এর বিরুদ্ধে, সিপিএমই ওখানে প্রধান শক্তি। তাই কংগ্রেসের এই অস্বস্তি এড়াবার জন্য এবং কংগ্রেস যাতে অন্তত কেরলের মাটিতে দাঁড়িয়ে বলতে পারে যে আমরা পশ্চিমবঙ্গেও সিপিএম এর বিরুদ্ধে লড়ছি, আমরা এ রাজ্যেও লড়ছি, এই দুটো কারণেই মূলত কংগ্রেস জোট করতে চাইছে না। এবং এটাও ঠিক যে একক শক্তি যাচাই করার স্বার্থে তারা পশ্চিমবঙ্গের তৃণমূলের সঙ্গেও জোট করবে না। এখন এই ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে যে তাহলে তৃণমূল বিরোধী ভোট এমনি তো দুটো ভাগে বিভক্ত এখানে, যে ধরুন বিরোধীদের মধ্যে এতদিন বাম, কংগ্রেস, আইএসএফ এরা একসঙ্গে লড়েছে, তাহলে সেই একটা শক্তি, আর একটা শক্তি হচ্ছে বিজেপি। তাহলে এখানে আর একটা শক্তির উদয় হবে যদি কংগ্রেসের সঙ্গে জোট না হয়, একদিকে বিজেপি, একদিকে বাম। যদি আইএসএফ এর সঙ্গে জোট হয় সেটা জানি না, এখন অবধি আমার কাছে ফাইনাল খবর নেই, কিন্তু আইএসএফ চাইছে। আর একদিকে হচ্ছে, উল্টো দিকে হচ্ছে কংগ্রেস। কিন্তু আমি বহু নিচু তলার সিপিআইএম কর্মী নেতৃত্বের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি, সিপিআইএম এর বেশিরভাগ কর্মী নেতৃত্ব বা বাম মনোভাবাপন্ন অনেক কর্মী নেতৃত্ব তারাও কিন্তু একথাই বলে যে কংগ্রেসের সঙ্গে জোটটাকে তারা মেনে নিতে পারেনি অতীত দিনে, আগামীতেও কংগ্রেসের সঙ্গে জোটটা চায় না। দুধ কা দুধ, পানি কা পানি হোক, এটা ঠিক যে বামপন্থীরাও এখানে যদি ঐক্যবদ্ধভাবে লড়ে এবং বৃহত্তর বাম ঐক্য করে, অর্থাৎ ওই সিপিআইএম এর লিবারেশন এসইউসি আসবে না, কারণ তারা সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে থাকবে কিন্তু নির্বাচনী লড়াইতে যাবে না। তাই বৃহত্তর বাম ঐক্য, আরও যে ছোট ছোট ফ্র্যাকশনগুলো আছে বামেদের, এই বৃহত্তর বাম ঐক্যের মধ্যে দিয়ে তারা লড়াইটা করতে চায়। কংগ্রেসের সঙ্গে জোট করে অতীতেও দেখা গেছে যে কংগ্রেসের সব ভোট বামেদের পক্ষে পড়েনি, কিন্তু বামেরা উজাড় করে ভোট দিয়েছে। আর বামেরা উজাড় করে ভোট দিয়েছিল বলেই আব্দুল মান্নান বিরোধী দলনেতা হতে পেরেছিল, সিপিআইএম কিন্তু বিরোধী দলনেতা হতে পারেনি। এখন 19 তারিখে জরুরি ভিত্তিতে একটা বামেরা মিটিং ডেকেছে আলিমুদ্দিন স্ট্রিটে। কারণ এই কথাটা বলে রাখি, এটা ভাবার কোনো কারণ নেই যে শুভঙ্কর সরকার এটা বলার পরে সিপিআইএম নেতৃত্ব নড়ে চড়ে বসেছে। সিপিআইএম নেতৃত্বের কাছেও অনেক আগে থেকেই খবর ছিল, কিন্তু সিপিআইএম তার দরজাটা খোলা রেখেছে, এখনও রাখছে। কারণ যাতে এই জোট ভাঙার দায়টা সিপিআইএমকে না নিতে হয়, সেদিকে সিপিআইএম অত্যন্ত সচেতন।
এখন 19 তারিখে আলিমুদ্দিন স্ট্রিটে বাম দলগুলোর বৈঠক আছে, বিশেষ করে বাম ফ্রন্ট অন্তর্ভুক্ত দলগুলোর। সেখানে যেটা ঠিক হবে, মানে একটা আলোচনা হবে, যেটা আমরা শুনেছি, সেটা হচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচন 294টা কেন্দ্রে, যেটা শুভঙ্করবাবু বললেন কংগ্রেস 294টা কেন্দ্রে লড়বে, এক্ষেত্রে বামেরাও কিন্তু 294টা কেন্দ্রের লড়াইয়ের যে প্রস্তুতি নিচ্ছে, সেই লড়াইতে কতটা ফলপ্রসূ হওয়া যাবে এবং কোন কোন সিটে শরিকদের কাছে গত মার্চ মাসে একটা তালিকা চেয়েছিল, সে তালিকা সম্ভবত শরিকরা জমাও করেছে, সেটা নিয়েও হয়তো আলোচনা হতে পারে। এবং যেটা আলোচনা হবে যে শরিকদের সঙ্গে পরিষ্কারভাবে সিপিআইএম আগের বৈঠকেও বলে দিয়েছিল যে সেই 1977 সালের ফর্মুলা ধরে এগুলো হবে না, যার যেখানে যেরকম শক্তি বিগত নির্বাচনগুলোর সব কিছু বিশ্লেষণ করেই কিন্তু সিট ভাগাভাগি করতে হবে। কারণ এই নির্বাচনটাতে বামেদের কোনো শরিক যদি আজকে অন্য পথে হাঁটে, তারা যদি সিট নিয়ে বার্গেন করতে গিয়ে আজকে বামফ্রন্টকে দুর্বল করে, তার দায় কিন্তু সে শরিকদেরও নিতে হবে। আর যেটা বিষয় বলে আমি শেষ করব, সেটা হচ্ছে সিপিআইএম। এটা জেনে রাখুন, সিপিআইএম কিন্তু বিভিন্ন লড়াই আন্দোলনে অগ্রণী ভূমিকা নিচ্ছে তাদের শক্তি সামর্থ্য অনুযায়ী। কথা ঠিক যে একেবারে গ্রাসরুট স্তরে সিপিআইএমের সংগঠন অনেকটাই দুর্বল, কিন্তু যে আবহে নির্বাচন হতে চলেছে, আমি আজকে শুধু আপনাদের একটা হিন্ট দিয়ে রাখছি, আগামীকাল আমি সেটা নিয়ে ভিডিও করব। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে হয়তো রাষ্ট্রপতি শাসনে বিধানসভা নির্বাচন হতে পারে এবং পশ্চিমবঙ্গে এসআইআরটা হবেই হবে। তাহলে সেই আবহে দাঁড়িয়ে নির্বাচনের কথা মাথায় রেখে সিপিআইএম কিন্তু ইতিমধ্যেই যেখানে যেখানে তাদের শক্তিশালী সংগঠন আছে, অন্তত তুলনামূলক শক্তিশালী সংগঠন, তারা সেখানে সেখানে কিন্তু অনেক আগে থেকেই তারা ওই জমি চষতে শুরু করেছে। এবং সিপিআইএম এটা ঠিক করেছে যে 294টা কেন্দ্রে জয়ের তারা কখনোই আশা দেখে না। এমনকি একথাও বলছে, এটা অতি রূঢ় বাস্তব, যে এই নির্বাচনেই যে সিপিএম একেবারে একক মেজরিটি নিয়ে বা বামফ্রন্ট 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে, এই কথাতেও কিন্তু নেতৃত্ব আমাদের কাছে যা খবর আছে বিশ্বাস করে না। সিপিআইএম নেতৃত্ব তাদের দলগতভাবে যেটা ঠিক করেছে, মানে একেবারে ABC ক্যাটাগরি করে, অধিক সম্ভাবনা, কম সম্ভাবনা, সম্ভাবনা, আর একেবারে যেখানে সম্ভাবনা নেই, এই কটা স্তরে ভাগ করে ইতিমধ্যেই কিন্তু প্রার্থী চয়নের কাজ তারা, মানে প্রার্থী খোঁজার কাজ তারা শুরু করে দিয়েছে। কোন অঞ্চলে কার পপুলারিটি বেশি, কোন অঞ্চলের জনবিন্যাস কি, সেখানে অন্য দলগুলোর সঙ্গে বামেদের কি সম্পর্ক, কোন প্রার্থী হলে জেতার সম্ভাবনাটা বেশি, এগুলো কিন্তু অনেক আগে থেকেই ঠিক করে ফেলেছে। সুতরাং এইবারের লড়াইটা হবে কিন্তু অত্যন্ত একেবারে সুন্দর লড়াই আমি মনে করি। এবং আমিও মনে করি যে দক্ষিণপন্থী দল কংগ্রেসের গর্ভ থেকেই তৃণমূলের জন্ম, তাই এই নির্বাচনে, বিশেষ করে এই নির্বাচনে সিপিআইএম তথা বামেদের এককভাবে লড়াই করা উচিত বলে আমি মনে করি। এবং সেক্ষেত্রে কিন্তু আমি কথা বলতে পারি, যা মাটি, যা জমি, তাতে কিন্তু ওই মালদা মুর্শিদাবাদ ছাড়া বেশ কয়েকটি জায়গায় কিন্তু সিপিএমের লড়াই করার বা ধরুন কিছু জায়গায় জয়েরও সম্ভাবনা আছে। আইএসএফ কি করবে জানা যায়নি অফিসিয়ালি, তবে আইএসএফের যারা প্রথম সারির নেতা, তারা যেটুকু আমাকে বলেছেন যে তারা কিন্তু ইতিমধ্যেই দলগতভাবে আলোচনা করে একটা জায়গায় এসছেন যে তারা বামেদের সঙ্গে জোটবদ্ধভাবে লড়বেন। এখন জানি না, সেটা আমি খবর আসলে আপনাদের কাছে বলবো নিশ্চয়ই। আপনারা আজকে এইটুকুই শুনলেন, আপনাদের মতামত লিখবেন। আজকের মতন এইটুকুই, আবার দেখাবে পরবর্তী এপিসোডে।